গোটা দেশের আজ নজর রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দিকে। কারণ সময় পিছিয়ে গেলেও নির্ধারিত সময়েই শুরু হয়ে গেছে দুপুর 2টোয় সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি। আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে 4 বার মামলাটির শুনানি হয়েছে। প্রতিবারই তালিকায় প্রথম স্থান পেয়েছে মামলাটি। তবে এবার আর সকাল 10টা অর্থাৎ প্রথম অর্ধে নয়, এবার দ্বিতীয় অর্ধেই শুরু হয়ে গেছে শুনানি। এবং সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি শুরু দুপুর 2টোয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি শুরু। সোমবার দুপুর 2টোয় আর.জি. কর মামলার শুনানি শুনছে দুপুর 2টো থেকে সুপ্রিম কোর্ট। এই ঘটনা তদন্ত কতদূর এগোলো তা নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিচ্ছে সিবিআই। এই ঘটনার তদন্ত কত দূর? এর আগে দুবার সিবিআই রিপোর্ট পেশ করেছে, এবার ফের আরো একবার রিপোর্ট পেশ হচ্ছে আজ সুপ্রিম কোর্টে। গত 12 দিনে তদন্তের গতি প্রকৃতি কত দূর গিয়েছে এ বিষয়ে হলফনামা জমা দিচ্ছে সিবিআই। কয়েকদিন আগে শিয়ালদা স্পেশাল কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং তথ্য প্রমাণ উঠে আসছে যা দেখে ফাঁসির সাজাও তার হতে পারে, এমনই মন্তব্য শিয়ালদা কোর্টে ছিল। এবং এর আগে যতবার শুনানি সুপ্রিম কোর্টে হয়েছে কার্যত বিচারপতিরা স্তম্ভিত হয়েছেন, হতবাক হয়েছেন। ঘটনার যে গভীরতা, ঘটনার যে নমুনা, সেই নমুনা পেয়ে কলকাতায় মশাল হাতে জুনিয়র ডাক্তাররা গতকালই আপনারা জানেন মিছিল করেছেন এবং সেখান থেকে তারা জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের আজকের শুনানিতে রাজ্য সরকারের তরফে কি বলা হয়, কতটা গুরুত্ব দেওয়া হয় তাদের দাবি দাবাকে, তার উপরে নির্ভর করছে রাজ্যের কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ঘোষণার। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চেই 3 বিচারপতি রয়েছেন, প্রধান বিচারপতি সহ, এবং 3 বিচারপতির এই বেঞ্চেই শুরু হয়ে গেছে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 2টোতে সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি। এর আগে রাজ্য সরকারের ভূমিকা, এর আগে রাজ্য পুলিশের ভূমিকা, যার বিরুদ্ধে কার্যত উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতিরা। এবং এই 3 বিচারপতির মধ্যে পদ্রিওয়ালা তিনি জানিয়েছিলেন তার 30 বছরের বিচারপতির জীবনে এমন গভীর ঘটনা এবং এমন উদ্বেগজনক পরিস্থিতি তিনি কখনো দেখেননি, যেখানে পোস্টমর্টমের সময়, দাহ করার সময়, এফআইআর করার সময়, ক্রাইম সিন সিজ করার সময় সবের মধ্যে এত গরমিল কেন? পুলিশ এত এতে উদাসীনতা কেন দেখিয়েছে? কেন পোস্টমর্টমের সময়, এফআইআর করার সময় এবং ক্রাইম সিন সিজ করার সময় তার মা বাবার প্রতি যে ভূমিকা হওয়া হাসপাতাল কর্তৃপক্ষের এবং পুলিশের উচিত ছিল, সেই পুরো বিষয়টি জানার পর বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছেন এই ঘটনা কেন। এবং বিচারপতি পদ্রিওয়ালা তিনি জানিয়েছিলেন তার 30 বছরের কর্মজীবন, বিচারপতির এই জীবনে তিনি এমন ঘটনা এর আগে দেখেননি। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে গভীরভাবে উষ্ম প্রকাশ করেছিলেন বিচারপতি। আর.জি. কর মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে। শুনানি শুরু প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। শুনানি শীর্ষ আদালতের 1 নম্বর কোর্টে। কোর্ট ইতিমধ্যে এজলাস কোর্টে শুরু হয়ে গেছে এবং শুনানি শুরু হওয়ার মুখে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। দুপুর 2টোয় শুনানি শুরু হওয়ার কথা হচ্ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে সময় বেশ খানিকক্ষণ গড়িয়েছে, এজলাস বসেছে, এখনো পর্যন্ত আপডেট কি ষষ্ঠী? দেখো, সকাল থেকে কিন্তু আর.জি. করের যে শুনানি, সেই শুনানি নিয়ে অধীর আগ্রহে মানুষ কিন্তু ইতিমধ্যেই নজর রেখেছে সুপ্রিম কোর্টের দিকে। এবং ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা শুধু নয়, সমাজের সমস্ত স্তরের মানুষরা তারা প্রত্যেকেই নজর রাখছেন যে সুপ্রিম কোর্টে আজকে আর.জি. কর মামলার শুনানি ঠিক কি হয়, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন, সিবিআই তাদের বক্তব্য নতুন কি তুলে নিয়ে এসছে তাদের তদন্তে, এবং তার পাশাপাশি রাজ্য সরকার এ বিষয়ে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা কি তুলে ধরে, এই বিষয়গুলো নিয়েই মূলত ইতিমধ্যেই মানুষ যথেষ্ট তারা সজাগ রয়েছেন যে প্রত্যেকের বক্তব্য এবং শোনার জন্য। কিন্তু এখনো পর্যন্ত দেখো, সকালবেলায় 10:30টাতেই মূলত প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চেই মূলত আর.জি. কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময় খানিকটা কিন্তু দেরি অর্থাৎ পিছিয়ে যায়। অর্থাৎ দুপুর 2টোর সময় এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে আমরা জানতে পেরেছিলাম।
কিন্তু দুপুর 2টো থেকে এখন প্রায় 3টে বাজে, 1 ঘন্টা অতিক্রান্ত, এবং এই মুহূর্তে কিন্তু 3 বিচারপতির বেঞ্চ তারা এজলাসে উপস্থিত থাকলেও মামলা কিন্তু অন্য রাজ্যের মামলা চলছে, উত্তরপ্রদেশের মামলা চলছে, এবং তার আগে বিহার ঝাড়খণ্ডের মামলা চলছিল। এখন পশ্চিমবঙ্গের যে তালিকা অর্থাৎ সুপ্রিম কোর্টের তালিকা অনুযায়ী 40 নম্বর আইটেমে রয়েছে এই মামলার শুনানি। স্বাভাবিকভাবেই অধীর আগ্রহ আমরাও রয়েছি যে সুপ্রিম কোর্ট কখন এই মামলাটার শুনানি গ্রহণ করবে, কারণ ঘড়ির কাঁটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে চলেছে, এবং 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি অতিক্রান্ত। এখনো পর্যন্ত আরজিকর মামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম উচ্চবাচ্য হয়নি সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পেয়েছি যে একেবারে সকালের দিকেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন সমস্ত ডক্টর ফোরাম, বিভিন্ন সংগঠনের যারা আইনজীবী, তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তারা উপস্থিত রয়েছেন। রাজ্য সরকারের পক্ষে কপিল সিব্বল এবং মেনকা গুরুস্বামী, সিবিআইয়ের পক্ষে রয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, এবং নির্যাতিতার পরিবার। তুমি জানো যে এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদ মূলত তারাই ছিল নির্যাতিতার পক্ষের আইনজীবী। তবে আইনজীবী খানিকটা পরিবর্তন করা হয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে সেখানে আইনজীবী আনা হয়েছে বৃন্দা গ্লোভারকে, এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের হয়ে এদিনকে রয়েছেন ইন্দিরা জয়সিং, এবং শুধু তাই নয়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়বেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং, এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার হয়ে আইনজীবী রয়েছে সিদ্ধার্থ লুথরা এবং বাত্রি স্বরাজ, এবং তার পাশাপাশি রয়েছে বিজয় কুমার সিঙ্গাল, আরো একজন জনস্বার্থ মামলাকারী, তার হয়ে আইনজীবী রয়েছেন ফিরোজ এডুলজি। এবং শুধু তাই নয়, মূলত যে বিষয়গুলো উঠে আসার উজ্জ্বল একটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আজকে আদালত জানতে চেষ্টা করবে যে সিবিআইয়ের এই মুহূর্তে তদন্তের অগ্রগতি কতটা, কারণ ইতিমধ্যেই তুমি জানো যে 50 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং এই 50 দিনে সার্বিকভাবে যদি তদন্তের গতি প্রকৃতি দেখা যায় তাহলে দেখা যাবে 2জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই, যারা মূলত এই আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের কিন্তু একটা যোগ পেয়েছে, যেটা তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল, এবং তার পাশাপাশি এই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং তার পাশাপাশি তুমি জানো যে সুপ্রিম কোর্ট এর আগেও শুনানিতে রাজ্যের কাছ থেকে জানতে চেয়েছিল তারা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে কতটা তারা ভাবছেন বা কতটা তারা চিন্তা করছেন, এবং তারই মাঝে গত 2 দিন ধরে যেভাবে, আবারও তোমাকে বলবো যে সাগর দত্ত মেডিকেল কলেজে সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনা, সেটা নিয়েও কিন্তু উদ্বেগে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারাও কিন্তু আজকে এই বিষয়টা সুপ্রিম কোর্টে উত্থাপন করতে চলেছে, নিশ্চিতভাবে সেটা বলা যেতে পারে। আপাতত ধন্যবাদ ষষ্ঠী, পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ শুনানি শুরু হচ্ছে এবং তার মধ্যেই এই শুনানি কতক্ষণ চলে, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য আজ কি রিপোর্ট দাখিল করে, কতখানি গুরুত্ব পায় তাতে জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো সেটাই দেখার। কারণ জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আজকে শুনানিতে রাজ্যের কি ভূমিকা থাকে, তাদের যে 5 দফা দাবি তা কতটা গুরুত্ব পায় এই রিপোর্টে, তার উপর ডিপেন্ড করছে, তার উপর নির্ভর করছে জুনিয়র ডাক্তারদের আজ থেকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত। ইতিমধ্যেই শুনানি শুরু হচ্ছে। রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী কপিল সিব্বল ও মেনকা গুরুস্বামী, সিবিআইয়ের হয়ে লড়ছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, নির্যাতিতার পরিবারের হয়ে থাকছেন আইনজীবী বৃন্দা গ্লোভার এবং শামীম আহমেদ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়ছেন ইন্দিরা জয়সিং, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়ছেন আইনজীবী করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। সব মিলিয়ে দুপুর 2টোতেই এজলাস বসে যায়, শুনানি শুরু হচ্ছে, এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে 17 সেপ্টেম্বর শুনানি শেষ ছিল, এবং তারপর আজ এতদিন পরে এই সময়ের মধ্যে সিবিআই কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে আনতে পেরেছে, কারণ শিয়ালদা কোর্টে নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সিবিআইয়ের হাতে ছিল বলে দাবি তাদের। এখন দেখার আজ কি রিপোর্ট পেশ করে সিবিআই।